শুরুতে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। আবারও ইসরায়েলের রাতব্যাপী হামলায় ২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ। এবার পাকিস্তানের ডাকাতদের হামলায় ১১ পুলিশ নিহত। এদিকে সুইডেনের হামলার পরিকল্পনার অভিযোগে জার্মানিতে মামলা। সর্বশেষ জানিয়ে দিব দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস। ট্রাম্পের উগ্রবাদের বিরুদ্ধে ব্যালটে জবাব দেওয়ার আহ্বান। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। থাইল্যান্ডে ৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংকক বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে উড়োজাহাজটিতে থাকা সব আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২২ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএ। প্রতিবেদনে বলা হয়, বিমান বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে চাচংশাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি। থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিমানটিতে ৭ জন যাত্রী, ক্রু এবং ২ জন পাইলট ছিলেন। ১ ঘন্টা খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পান বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র। বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি, তবে মুখপাত্র জানিয়েছেন বিমানে হংকং থেকে আসা ৫ চীনা পর্যটক ছিলেন। এছাড়া ছিলেন ২ জন নারী, থাই ক্রু এবং থাই পাইলট ও কো পাইলট। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো সেই কারণও এখনও জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বিমানটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে। থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার দুপুর ২টা ৪৬ থাই ফ্লাইং সার্ভিস পরিচালিত সেসনা ক্যারাভান C-208B উড়োজাহাজটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর ছেড়ে যায়। এর ১১ মিনিট পর উড়োজাহাজটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল। ইসরায়েলের রাতব্যাপী হামলায় ২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে গতরাতে ২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন আবাসিক এলাকা ও স্কুলে আশ্রয় নেওয়া উদ্বাস্ত লোকজনের উপর হামলা চালায়। গত মধ্যরাতে ইসরায়েলি বাহিনী উত্তর গাজা বেইত লাহিয়া এলাকায় একটি বাড়িতে বিমান হামলা চালালে ১১ ফিলিস্তিনি শহীদ হন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা এই খবর দিয়েছেন। ফিলিস্তিনের মেডিকেল সূত্র জানিয়েছে ইসরায়েলি হামলায় যে সমস্ত ব্যক্তি শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় অনেকের দেহ পুড়ে গেছে এবং আহত ব্যক্তিদেরকে কামাল আদওয়ান হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতের অনেকেই ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। এদিকে ইহুদিবাদী বাহিনী মধ্য গাজার মাগাজি উদ্বাস্ত শিবিরের একটি বাড়িতে হামলা চালায়। সেখানে অন্তত ৬ ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হন। জাবালিয়া শরণার্থী শিবিরের তাল আল জাতার এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিদের হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি শহীদ হন। সেখানে এক নারী ও এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া খান ইউনুস শহরের আবু চাক্কা পরিবারের উপর ইহুদিবাদী ইসরায়েলের হামলায় এক মা ও তার শিশু সন্তান শহীদ হয়েছেন। ৭ আগস্টের পর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪০,২২৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ৯২,৯৮১ জন আহত হয়েছেন। পাকিস্তানে ডাকাতদের হামলায় ১১ পুলিশ নিহত। পাকিস্তানে ডাকাতদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। দেশটির পাঞ্জাব প্রদেশের রহিমিয়ার খান শহরের মাস্কা এলাকায় ডাকাতদের আতঙ্কিত হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার ২৩ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার পাঞ্জাবের রহিমিয়ার খানের মাস্কা এলাকায় নদীবর্তী এলাকায় ডাকাতদের আতঙ্কিত হামলায় ১১ পুলিশ সদস্য নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আক্রমণে ১১ জন পুলিশ সদস্য নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন
বাহাওয়ালপুর আঞ্চলিক পুলিশ অফিসার আরপিও রায় বাবুর সাইদ। পাঞ্জাব পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি পুলিশ ভ্যান রহিম ইয়ার খানের নদী মাস্ক এলাকায় সাপ্তাহিক দায়িত্ব থেকে ফিরে আসার সময় একটি যানবাহনে ত্রুটি দেখা দেয়। এরপর এক পর্যায়ে এটিতে হঠাৎ রকেট হামলা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পাঞ্জাব পুলিশ প্রধান তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। এদিকে হামলার নিন্দা করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, পুলিশ সদস্যদের ত্যাগ সর্বদা স্মরণ করা হবে। নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পুলিশ। একই সঙ্গে এই বিষয়ে আইজি আনোয়ারের কাছে তাৎক্ষণিক প্রতিবেদন চেয়েছে মুখ্যমন্ত্রী মরিয়ম। এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নদী তীরবর্তী এলাকায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা সহ্য করা হবে না। সুইডেনে হামলার পরিকল্পনার অভিযোগে জার্মানিতে মামলা। সুইডেনের সংসদ এলাকায় হামলার পরিকল্পনার অভিযোগে ইসলামিক টেস্ট বা আইএস এর দুই সমর্থকের বিরুদ্ধে বুধবার জার্মানিতে মামলা দায়ের করা হয়েছে। গত মার্চে জার্মানির গেরা শহরে তাদের আটক করা হয়। গত বছর গ্রীষ্মে সুইডেন সহ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে কোরআন পড়ানোর প্রতিক্রিয়ায় এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জার্মানির প্রসিকিউটররা জানিয়েছেন। আটক দুইজনের মধ্যে একজন আইএস এর সদস্য, অন্যজন আইএস সমর্থক বলে জানিয়েছেন তারা। দুজনই আফগানিস্তানের নাগরিক বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রসিকিউটররা। আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় আইএস এর একটি শাখাকে তারা অর্থ সহায়তা পাঠিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এই শাখাটি ইসলামিক টেস্ট খোরাসান প্রভিন্স নামে পরিচিত। শাখাটিকে আইএসকেপি বা আইসিএসকে নামেও ডাকা হয়। জার্মান প্রসিকিউটরদের অভিযোগ, 2023 সালের গ্রীষ্মে আইসিএসকে মূল সন্দেহভাজন ব্যক্তিকে ইউরোপে হামলার নির্দেশ দিয়েছিল। এরপর ওই দুই ব্যক্তি সুইডেনের সংসদের আশেপাশে পুলিশ ও অন্য মানুষদের হত্যার পরিকল্পনা করেছিল। জার্মানি তদন্তকারীদের অভিযোগ, হামলা চালাতে সন্দেহভাজন ওই দুই ব্যক্তি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিল। আইসিএসকে এর সদস্যরা এই বিষয়ে তাদের সহায়তা করেছিলেন। তারা হামলার স্থান ঠিক করতে অনলাইনে গবেষণা চালিয়েছেন এবং বেশ কয়েকবার অস্ত্র কেনার চেষ্টা করেছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রসিকিউটরেরা। জার্মানির ইয়েনা শহরে একটি আদালত মামলার পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। 2023 সালের গ্রীষ্মে সুইডেনে বাস করা একজন ইরাকি খ্রিস্টান ব্যক্তিসহ ইসলামী বিরোধী বিক্ষোভকারীরা কোরআন পুড়িয়েছিলেন। সে কারণে মুসলিম বিশ্বের কয়েকটি দেশের বিদেশি দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ হয়েছিল। চলতি মাসের শুরুতে কোরআন পোড়ানোর মাধ্যমে ঘৃণা উৎসিয়ে দেওয়ার দায়ে সুইডেন প্রথমবারের মতো সুইডিশ ড্যানিশ এক ব্যক্তিকে অভিযুক্ত করেন। দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস। ট্রাম্পের উগ্রবাদের বিরুদ্ধে বেল্টে জবাব দেওয়ার আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন নিয়েছেন কমলা হ্যারিস। শুক্রবার 23 আগস্ট শিকাগোতে চলমান ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তিনি এই মনোনয়ন গ্রহণ করেন। মনোনয়ন গ্রহণের সময় এক ভাষণে কমলা বলেন, দল, জাতি, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে এবং আমেরিকার সাহসী অভিযাত্রীদের পক্ষ থেকে, আমার শৈশব কৈশোরের কঠোর পরিশ্রমী সঙ্গীদের পক্ষ থেকে, যারা স্বপ্নকে তাড়া করে এবং একে অপরকে সাহায্য করে, যাদের গল্প শুধুমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে লেখা হতে পারে, তাদের পক্ষে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করছি। কমলা হ্যারিস বলেন, ট্রাম্পের উগ্রবাদের বিরুদ্ধে দাঁড়াতে এবং শান্তিপূর্ণ ভয়হীন জীবন কাটাতে অবশ্যই ডেমোক্রেটিক দলকে ভোট দেবেন। এছাড়া কমলা তার বক্তব্যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলেন। একই সঙ্গে গাজার দুর্ভোগের মাত্রা হৃদয় বিদারক উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনিদের আত্মস্বীকৃতির পক্ষেও আমি কাজ করব। কমলা গর্ভপাতের অধিকার রক্ষায় কাজ করার প্রতিক্রিয়া করেছেন। বিষয়টি সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাট ভোটারদের অনুপ্রাণিত করেছেন। এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হ্যারিসের বক্তৃতার সমালোচনা করে ট্রুথ সোশ্যাল লিখেছেন, তিনি যেসব বিষয়ে অভিযোগ করেছেন সেসব বিষয়ে তিনি কেন এতদিন কিছুই করেননি। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।